আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাবরিনাস ব্লগ বিডি। সাবরিনাস ব্লগ বিডি থেকে আমি সাবরিনা বরাবরের মতো আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। প্রতিদিন সকাল থেকে শুরু করি, তবে আজকের ব্লগটাও সকাল থেকে, কিন্তু ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে আসার পর থেকেই শুরু করলাম। মাদ্রাসায় যাওয়া মানে তার অনেক চাহিদা, দুই বাচ্চার জন্য কেনাকাটা করতে হয়। তবে অস্বাস্থ্যকর হলেও আমাকে এগুলো কিনতে হয়, বাচ্চাদের মানে কান্নাকাটি। তো চেষ্টা করছি এগুলোকে একটু স্কিপ করে আসার চেষ্টা করছি, ইনশাল্লাহ হয়তো যতটা চেষ্টা করছি আস্তে আস্তে বাচ্চাদের এই অভ্যাসগুলো থেকে ওদেরকে আমি সরিয়ে আনতে সক্ষম হব। আর এইদিকে বাচ্চা নেহারি খাবে বলে বায়না ধরেছিল, তো ওর জন্য হচ্ছে যে আমি 1-1.5 ঘন্টার মধ্যে প্রেসার কুকারে নেহারিটা একদম রেডি করি। আর দুপুরে একটু ভাত দিয়ে খেতে চেয়েছিল, যতটা বেশি খাওয়ার জন্য লাফালাফি করে ততটা কিন্তু খাওয়া হয় না। তো ও বলছিল যে আম্মু আমি খাবো, আমাকে একটা দাও। তো ওকে বলছিলাম যেটা আর একটু জাল হলে ভালো হবে, রাত্রে খেয়েও পিঠা দিয়ে, না কোনো কথা শুনতেই রাজি না। তো এইদিকে দেখুন, নেহারি রান্না করতে করতে বাড়ি থেকে জেঠু মাছ নিয়ে এসেছে, বাবার বাপ চাচার পুকুরের মাছ। আসলে বাবার বাড়ির জিনিস অল্প হলেও সেটা মনে হয় যে অনেক কিছু। বাবাদের দেওয়ার জিনিস সামান্য হলেও একটা মেয়ের জন্য সেটা অনেক অনেক বলে ভুল হবে আমার মতে, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার কাছে রত্নস্বরূপ বাবা মায়ের কিছু দেওয়া একটা মেয়ের জন্য অনেক কিছু, হোক সেটা বৃদ্ধ বয়স কিংবা মধ্য বয়স, যাই হোক না কেন, বাবা মায়ের দেয়া জিনিস একটা মেয়ের জীবনে কতটা মূল্যবান সেটা যারা সব সময় না পেয়ে থাকে, কিংবা পেয়ে থাকলেও আমার কাছে আসলে মনে হয় যে বাবা মায়ের দেয়া জিনিসের কদরটা আমার কাছে বেশি, এবং কি প্রত্যেকটা মেয়ের কাছে অনেক বেশি এর গুরুত্ব। তো যাই হোক, মাছগুলোকে কেটে নিয়েছি। এদিকে হচ্ছে যে বিরিয়ানি রান্না করছিলাম একটু, বাচ্চার বায়না ছিল সে বিরিয়ানি খাবে, তো বিরিয়ানিটা রান্না করছি। আর এদিকে বিকেলবেলা ও নিজে গিয়ে হচ্ছে যে দারোয়ান চাচার সাথে একা পাঠায়নি, তো চাচার সাথে গিয়ে এখানে নাল রুটি বলি আমরা, তুন্দুল রুটি বলি, এই রুটি নিয়ে এসেছে, এবং কি নেহারি দিয়ে ঝোলটা দিয়ে খেয়েছে, ও আসলে নেহারিটা খেতে পারে না। আর এইদিকে বাগানে এসে দেখছি মাশাআল্লাহ আমার বাগানের ড্রাগন ফুলগুলো একদম ফোটার জন্য প্রস্তুত। অপেক্ষা করছিলাম কখন এই ড্রাগন ফুলগুলো দেখব, মানে রাতের বেলায় এর সৌন্দর্য আমি উপভোগ করব। আর এবারে ফুলগুলো হচ্ছে যে অন্যদিকে তাকিয়ে, মনে হয় যে অন্যদিকে তাকিয়ে আছে, আমার দিকে তাকাচ্ছে না। আমি কিভাবে দেখব সেটাই মানে চেষ্টা করছিলাম যে ঢালগুলোকে একটু এদিকে ঘুরিয়ে দেওয়ার, কিন্তু আমি সবগুলো পারিনি। আর আরেকটা জিনিস বলি, দুঃখজনক হলেও সত্যি, যে অনেকগুলো ফুল ফুটেছিল, কলি এসেছিল, কিন্তু ওগুলো সব চলে গিয়েছে। একটা ঢালে আমার 5টা কলি এসেছিল, কিন্তু ওই যে বেশি লাফালাফি করলে যা একটা কলিও টিকেনি। তো বাদ বাকি 5টা ফুল আছে, তো আলহামদুলিল্লাহ সেগুলোতে ফল হলেও অনেক। তো এই যে একদম কাছ থেকে দেখছিলাম, আর আমার ছেলে অনেক বেশি লাফালাফি করছিল কখন ফুলগুলো ফুটবে। ও গত বছরও খুব এক্সাইটেড ছিল, গত বছরও আমার 3টা মানে 4টা ফল হয়েছিল, 3টা খেতে পেরেছি, আর একটা তো গত ব্লগ যারা দেখেছেন তারা জানেন পাখি খেয়ে ফেলেছিল, আমার হাজব্যান্ডের জন্য রাখা ছিল। তো হাজব্যান্ড আসার পরেই পেকেছে, কিন্তু ওই যে আমরা একটু বেশি পাকবে আশা করে করে কিন্তু পাখি খেয়ে ফেলেছিল, আমরা বুঝতেই পারিনি যে বিপরীত পাশ থেকে পাখি একদম ফলটাকে খেয়ে নিয়েছিল। তো আমার হাজব্যান্ড যেদিন হচ্ছে যে ফলটা পেরে এনেছিল, দেখে আমার কাছে খুব খারাপ লেগেছে, কেননা ও আসার আগে আমরা 3টা ফলই খেয়েছি, আর ও আসার পরে যে ফলটা পেকেছিল অনেক আশা ছিল যে আমার হাজব্যান্ডও খাবে, কিন্তু সে খায়নি, খেতে পারিনি। তো এবার মাশাআল্লাহ 5টা ফুল হয়েছে, দেখা যাক ভাগ্যে কয়টা আছে। তো
এবারে ফুলগুলো একটু দূরে দূরে হওয়াতে আমি কিন্তু সবগুলো ফুলের পরাগায়নটা করতে পারিনি, তো যা পেরেছি তাই করার চেষ্টা করেছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার বাচ্চাও কিন্তু ফুলগুলো ধরার জন্য খুবই এক্সাইটেড থাকে যে আম্মু আমি ফুলগুলোকে একটু আদর করে দিই, একটু ধরে দিই। ওর সবসময় একটা মানে এক্সাইটেডমেন্ট থাকে যে দেখুন ও বলছে যে আম্মু ফুলগুলোকে একটু আমি হাত বুলিয়ে দিই। তো আসলে বাচ্চা মানুষ ও খুব মানে বাচ্চাদের মতো করে, বাচ্চাদেরকে দেখলে যেরকম মানুষ একটু আদর করে দেয়, হাত বুলিয়ে দেয়, ও ঠিক ফুলগুলোকে সেভাবেই মানে হাত বুলিয়ে দিচ্ছিল। আমার খুবই ভালো লেগেছে। তো আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন সব সময়। আর এদিকে ছোট্ট মেয়েটাকে নিয়ে একটু ম্যাজিক বোর্ডটাতে লেখালেখি করছিলাম। ও একটু আঁকাআঁকি করে, ওকে দেই আমি একটু আঁকাআঁকির অভ্যাসটা হওয়ার জন্য। তো এর পর দিন চলে গেলাম। তো এরপর দিন আমি আমার আপুর বাসায় গিয়েছিলাম। আপু এখানে ম্যাঙ্গোবার মানে আমসত্ত্ব যেটাকে আমরা বলি, ওই আমসত্ত্বটা বসিয়েছে কাঁচা আম দিয়ে। এই ভিডিওটা মানে এই পার্টটা হচ্ছে যে আমার অনেক দিন আগের একটা পার্ট। অনেক বৃষ্টি হচ্ছে, আমি আবদুল্লাহকে মাদ্রাসায় দিয়ে আপুর বাসায় যাই। আপুর বাসায় যাওয়ার পরে অনেক বৃষ্টি হয়, তো দেখা যায় যে ওখান থেকে মানে মেয়েকে নিয়ে আমি আর বের হতে পারবো না। তো বাড়ি থেকে আপু আম এনেছিল, এই জন্যই আমাদেরকে ডেকেছিল যে ওনাদের বাড়ি থেকে আম কাঁঠাল নিয়ে এসেছে। আর আমি এঁচোড় রান্না করবো বলেছিলাম, এঁচোড় খাবো বলেছিলাম, কাঁঠাল আনতে বলেছিলাম, তো আপুও কাঁঠাল নিয়ে আসছিল। তো এই জন্য আমার আশা, তো ভেবেছিলাম যে কাঁঠাল এঁচোড় না রান্না করেই চলে যাব নিয়ে। তো বৃষ্টিও এসেছে আর আপুও বলছিল যে আমার হাতে এঁচোড়টা রান্না করতে। তো একদম কেটে সুন্দর করে কেটে নিয়েছি আমি অফ ক্যামেরায়, কেননা কাঁঠাল কাটতে গেলে অনেকটা কষ লেগে যায় হাতে। তো আর আমি যেহেতু ওর আরেকজনের বাসায় গিয়ে ভিডিওটা করছিলাম, কাটছিলাম, আমি তো আর স্ট্যান্ড নিয়ে যাইনি যে কাটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো অফ ক্যামেরায় আমি এটাকে কেটে নিয়েছি এবং কি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। একদম খুব নিট অ্যান্ড ক্লিন করে ধুয়েছি, অনেক সুন্দর করে ধুয়ে নিয়ে এবার পানি ঝরিয়ে দিব। আর বাদ বাকি উপকরণগুলো রেডি করব রান্না করার জন্য। তবে এঁচোড়টা আমার মনে হয় যে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব বেশি ভালো লাগে। তো আমার বোনের ছেলে হচ্ছে চিংড়ি মাছ, ওর প্রচুর অ্যালার্জি, ও শ্বাসকষ্ট হয়ে যায় সাথে সাথে, যার কারণে চিংড়ি মাছটা আপু মানে খুব কমই খায়, রান্না করে না। ছেলের যেহেতু এমন হয় তাই চিংড়ি মাছটা উনি স্কিপ করে যায় প্রত্যেকবার। এখানে আবার ভর্তা করেছে একটু ভাত খাওয়ার জন্য, কাঁঠালের বিচির ভর্তা। আর এদিকে মাছ নিয়েছি, তেলাপিয়া মাছ 2 পিস নিয়েছি, তারপরে পেঁয়াজ রসুন আদা মানে যা যা লাগে সবই নিয়েছি, পেঁয়াজ রসুন আদা, তারপর হচ্ছে যে আর কি টমেটো কুচি দিব আর একটু পরে। আর শিমের বিচি, শুকনো শিমের বিচিটা এখানে দিয়ে দিব একটু পরে, ওগুলাকে ভিজিয়ে রাখা হয়েছে। তো আগে আমি হচ্ছে যে পেঁয়াজ রসুন সব কিছু সরিষার তেলে দিয়েছি। আর এই সরিষার তেলটাও হচ্ছে যে ওনাদের ঘরের ভাঙা সরিষার তেল, মানে সরিষা চাষ করে সরিষার থেকে সরিষার তেলটা ওনারা উৎপাদন করেছে আর কি। তো যাই হোক সব কিছু একদম ঘরোয়া, খুবই ভালো লাগছিল আমার কাছে রান্না করতে। তো সরিষার তেলের মধ্যে আমি পেঁয়াজ রসুন সব কিছু আদা সব কিছু দিয়ে, তেজপাতাও দিয়েছি, দারচিনি দিয়েছি। আমি বাসা থাকলে অবশ্য শুটকিটাও দিতাম আর চিংড়ি মাছটা অবশ্যই দিতাম। শুটকি আর চিংড়ি মাছটা দেওয়ার চেষ্টা করবেন, এটাতে শুটকি আর চিংড়ি মাছ দিলে খুব বেশি ভালো লাগে। তো এইদিকে হচ্ছে যে আমি শিমের বিচিটা দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ওনাদের গাছের বাটা মরিচ, গাছের মরিচ আপু পেটে রেখেছিল, এটাও দিয়ে দিচ্ছি। এটাও অনেক মানে কালারটা জোস, এই মানে বাটাটা দিলে তরকারি কালারটা অনেক ভালো আসে। তো এদিকে হলুদটা দিয়ে দিলাম, মশলার গুঁড়িটা দিয়ে দিলাম, পরিমাণ মতো সব কিছুই আমি দিয়ে দিচ্ছি। আর মানে আমি এখানে গোলমরিচের গুঁড়া দিয়েছি, আবার লংয়ের গুঁড়া দেওয়া হয়েছে। তো যাই হোক পর্যাপ্ত পরিমাণ মশলা আমি দিয়ে নেড়ে চেড়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব, একটু পানি দিয়ে দিচ্ছি। আর নিজের বাসায় রান্না করা মানে অন্যের বাসায় রান্না করা ওইটা মনে হয় যে একদম আমি খুব আনইজি ফিল করতেছিলাম ভিতরে ভিতরে, আমার কাছে একটু অন্যরকম লাগছিল। এখানে তেলাপিয়া মাছ দোনোটা দিয়ে দিয়েছি। আর তেলাপিয়া মাছটা আমি হচ্ছে যে পরে সিদ্ধ হয়ে গেলে ঘুটে নিব। পর্যাপ্ত পরিমাণ কষিয়ে নিচ্ছি, কারণ কষানোর মধ্যে রান্নার আসল স্বাদটা খুঁজে পাওয়া যাবে। আমার মনে হয় রান্না করতে গেলে মানে
কষিয়ে নেওয়ার মধ্যেই মনে হয় যে আসল স্বাদটা বেরিয়ে আসে। তো যাই হোক, কিভাবে উপস্থাপন করতেছি। এখানে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মাছটাকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি মাছটাকে আপুই খুঁটে দিবে, আমি ওইদিকে মানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে টমেটোটা দিতে ভুলে গিয়েছিলাম, কাঁচামরিচ আর টমেটোটা দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো কষাতে কষাতে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, ভিডিও দেখছেন কিন্তু এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আপনার একটা কমেন্ট আমাকে আমার কাজে অনেক বেশি উৎসাহিত করে। আপনার একটা লাইক আমাকে অনেকটা বেশি এগিয়ে নিতে সাহায্য করে। আশা করছি অনেক ভালো লাগবে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন, সংশোধন করে নিব ইনশাআল্লাহ। তো কষিয়ে নেওয়ার পরে এক পর্যায়ে আমি কাঁঠালের যে কেটে রাখা কাঁঠালগুলো ছিল, কাঁচা কাঁঠালগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে পানি ঢেলে দিয়ে চলে গিয়েছিলাম। তো একটু পরে হয়ে গিয়েছে, এটা হতে বেশি সময় লাগেনি। আর এদিকে হচ্ছে যে আমি এঁচোড়টাতে বাগার দিব। পেঁয়াজ আর রসুনটা কেটে নিয়ে এখানে সয়াবিন তেলটা ব্যবহার করেছে, এই তেলের মধ্যে বাগার দিয়ে দিব। এই যে দেখুন, খুব সুন্দর করে বাগারটা দেওয়া হয়ে গিয়েছে। আর আজকে এ পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।